হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেল এবং পেজে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। বৌমনির বধূবরণের দিন সকালবেলায় আমরা সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান শেষ করে যে যার মতন রেডি হয়ে গেছিলাম। আমরা ভেবেছিলাম যে দাদার যেহেতু অনেক দূরে শ্বশুরবাড়ি, তো সেই জন্য খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে বা খুব তাড়াতাড়ি বধূবরণের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো সেই মতোই আমরা যে যার মতন করে রেডি হয়ে গেছিলাম। আর আমি এখানে এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা সম্ভবত নাম হচ্ছে মাসরু। তো তারপর আমি আর ভাই এখানে কয়েকটা ফটো টটো শ্যুট করে নিচ্ছিলাম। তারপর দিদিরা সবাই মিলে রেডি হয়ে নিচে এসেছিলো। তো তারপর সবাই মিলে আমরা দাদা আর বৌমনির জন্য অপেক্ষা করছিলাম যে কতক্ষণে তারা বাড়িতে আসবে। আর এখানে এরা গল্প করছে, কিছু গসিপ করছে, মানে সবাই মিলে একসাথে থাকলে যা হয় আর কি। তো যাই হোক, এখানে আমি কয়েকটা ফটো শ্যুট করে নিচ্ছিলাম। তো তারপর এখানে সবাই মিলে গিফট দেখছিল যে বৌমনিকে আশীর্বাদ করে কে কী দেবে। তো এই যে চোকারের এই যে সেটটা মালাটা দেখছো তোমরা, এটা মাসি দিয়েছিল বৌমনিকে। আর এখানে পলাজোড়া সেট দেখতে পাচ্ছ, এই পলাজোড়া সেটটা দিয়েছিল আমার মা। আর বড় মাসি দিয়েছিল কানের দুল, সেটা মনে হয় এখানে নেই, কারণ আমি ওটা ভিডিও ক্লিপে নিতে ভুলে গেছি। আরও অনেকে অনেক কিছু দিয়েছিলো, যেমন বৌমনিও দিয়েছিল গলা বাঁধানো। তো আমি এখানে ফটো শ্যুট করে নিচ্ছি। ফটোগ্রাফার দাদা ভীষণ ভালো ছিল, খুব হাম্বল ছিল, আর আমাকে কয়েকটা এখানে ছবি তুলে দিচ্ছিল। তো তারপর আমরা এখানে একটা আশ্রমে গেছিলাম, কারণ দাদা আর বৌমনিরা সবার প্রথম এখানেই আসবে। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা আশ্রম। এখানে মা শারদা আছেন আর স্বামী বিবেকানন্দও আছেন। তার পাশে এখানে দুর্গা মন্দির আছে একটা। তো এখানে প্রণাম করার জন্য এসেছিল। আর আশ্রমেও মা শারদা দেবী, রামকৃষ্ণ পরমহংসদেব আর স্বামী বিবেকানন্দকেও একটু এখানে প্রণাম করা হয়ে যাবে। তো এই চত্বরটা দেখো, খুব সুন্দর আর খুব মনোরম আর পিসফুল। জানো তো, এই আশ্রমগুলোর পিছনেও একটা স্কুল আছে এইচএস পর্যন্ত, বাচ্চাদের একদম 1 থেকে এইচএস পর্যন্ত বলতে পারো। তো স্কুলটা এতটাই শান্তপ্রিয়, মানে আমরা ইমাজিনই করতে পারি না। আমরা সাধারণত দেখেছি কি যে স্কুলে একটু নয়েজ হয়, বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে, কিন্তু এই স্কুলগুলো এতটা পিসফুল না, মানে পাশ দিয়ে যে তুমি যাবে তো সেখানে মানে তুমি বুঝতেই পারবে না যে এটা কোনো স্কুল। তো তারপর এখানে আমরা জুতো ছেড়ে আশ্রমের ভিতরে প্রবেশ করলাম। যদিও সেই সময় আশ্রমের দরজা বন্ধ হয়ে গেছিলো, কেননা সেখানে ভীষণ পাংচুয়ালিটি মেনটেন করা হয়। সময় এখানে একটা বিশাল বড় ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো যাই হোক, এখানে আমরা বিভিন্ন রকম মূর্তিগুলো দেখছিলাম। তো তারপর এখানে বসেছিলাম, আর এতটা আরামদায়ক জায়গাটা যে এখানে না আসলে কেউ বুঝতেই পারবে না। আর এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কোটেশন ছিল। তো তারপর আমি মা সারদা দেবীর মন্দিরে গেছিলাম মা সারদার দর্শন করার জন্য। ভীষণ মনোরম ছিল জায়গাটা, আর এত সুন্দর পরিপাটি করে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর পরিবেশটা সত্যি ভীষণ শান্তপ্রিয় ছিল, মন জুড়িয়ে যাচ্ছিল। তো দাদা আর বৌমনিরা যেহেতু অনেকটাই লেট করছিল, তো আমরা সবাই মিলে বসে বসে এই আশ্রম চত্বরটা দেখছিলাম। তো সবাই মিলে এখানে বসে একটু রেস্ট করছিল ওরা, আর গল্পগুজব করছিল। তো এখানে দেখতে পাচ্ছ দিদি তোমাদেরকে নমস্কার করছে। আমি শর্টেও এটা আপলোড করেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো। আর খেপুকে আমি এখানে বলছি, খেপু সোনা একটু হাই করে দাও, তো খেপু কিছুতেই করবে না, মানে বাচ্চাদের মনের উপর আর কি বলতে পারো। তো প্রেয়সী এখানে তোমাদেরকে হাই করে দিচ্ছে। তারপরে এটা হচ্ছে সঙ্গীতা, এটা ঝিলিক, আর এটা হচ্ছে বৌমনি। তো আমিও ওদের সাথে একটু গল্প করছিলাম, আর তার সাথে সাথে এই মেমোরিগুলোকে রিস্টোর করে রাখার জন্য কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। তারপর বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখছি ও মা, কত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটেছে। দেখো কত রকমের ভ্যারাইটিস এখানে ফুল ছিল, মানে ফুলগুলো দিয়ে সুন্দর করে ক্যাম্পাসটা পুরোটা সাজানো ছিল। আর বাইরেও অনেক ফুল ছিল, ভীষণ সুন্দর পরিপাটি করে, সুন্দর নিট অ্যান্ড ক্লিন। তোমরা দেখো পুরো ক্যাম্পাসটা এতটাই সুন্দর না, মানে রীতিমতো পরিচর্যা করা হয়। তারপর রীতিমতো সিস্টেমেটিক ওয়েতে যে চলে এখানে সবাই, তো এটা খুব ভালোভাবে এখানে আসলে বোঝা যায়। এত সুন্দর, মানে কি বলবো, সব কিছুই যেন এখানে সুন্দর ছিল। তোমরা হয়তো অনেকেই রামকৃষ্ণ মিশন থেকে পড়াশুনো করে থাকবে। তো রামকৃষ্ণ মিশনের সত্যিই পরিবেশটা না খুবই ভালো হয়। এখানের নীতিগুলো, আদর্শ, মানে একজন আদর্শ মানুষ গড়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এখানে স্টুডেন্টগুলোকে ঠিক সেই শিক্ষাই দেওয়া হয়। আমরা মানে যারা বিশ্বভারতী থেকে পড়াশুনো করেছি, স্পেশালি আমি বিশ্বভারতী থেকে পড়াশুনো করেছি, আমাদের ওখানেও ঠিক সেই রকম, মানে আমাদের শিক্ষাসত্র পাঠ্যভবনেও একটা আলাদা রকম এনভায়রনমেন্ট, আলাদা রকম
রকমের এরকম শান্তিপ্রিয়, ওখানে পুরো গাছে পরিপূর্ণ। তো সেই জন্য আমি আরও ভালোভাবে এই জায়গাটাকে রিলেট করতে পারছিলাম কোথাও আমার নিজের ক্যাম্পাসের সাথে। মানে এত শান্তপ্রিয় জায়গা না, যে কি বলবো, মন জুড়িয়ে যায়। আমাদের ওখানেও তাই। তো এখানে পানীয় জলের ব্যবস্থা ছিল। ভাই, তারপর সঙ্গীতা, ঝিলিক, এরা সবাই মিলে বিদিশা এখানে একটু জল খেতে গেছিলো। আর আমার তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো, আমার কিছুতেই যেন মন ভরছিল না। আমি যতই ঘুরছিলাম ততই যেন আরও ঘুরতে ইচ্ছে করছিল। আর খেপু সোনারও এখানে একটু জল তেষ্টা পেয়ে গেছিলো, কেননা ও চকলেট খাচ্ছিল, তোমরা আগের ক্লিপটাতেই দেখেছো। তো এখানে খেপুর মুখ ধুয়ে দেওয়া হয়েছে, আর ও তো জলের পোকা, মানে জল যদি ও পায় সারাদিন সেটা নিয়েই খেলা করবে। ওর কোনো খেলনা বাটি লাগবে না, কোনো গাড়ি ঘোড়া লাগবে না, কিছু না। তো এখানে বিদিশা তোমাদেরকে আরও একবার হাই করে দিচ্ছে। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছিল সেদিন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো যাই হোক, তখন ঘড়ির কাঁটা প্রায় 12টা কি 12:30 এরকম হবে, তখনও পর্যন্ত দাদারা আসেনি। আর আমাদের সত্যিই তখন এবার অধৈর্য লাগছিল। আর এখানে দাদারা ঠাকুর মন্দিরে এসে একটু বাজনাটা বাজাচ্ছিল। দাদারাও বলছিল যে আর কতক্ষণ ওয়েট করব, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তখনও প্রায় 1টা বেজে গেছিলো। সবার যেন ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছিল। আর এই ছোটদের তো অফুরন্ত এনার্জি, ওদের তো এনার্জির কোনো অভাব নেই। তো ওরা যে যার মতন করে মজা করছিল, খুনসুটি করছিল। আর আমাদের খেপু সোনাকে দেখো, ও যে কি ভাবছে কে জানে। তো আমি ওকে একটু আদর করে দিচ্ছিলাম আর বলছিলাম যে খেপু তুমি একটু অন্তত স্মাইল করো, তোমাকে সবাই যে দেখবে। তো খেপু তো অ্যাজ ইউজুয়াল যেরকম ওর মুড থাকে, তো সেই রকম ওর থাকে। তো এখানে দেখতে পাচ্ছ দাদারাও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। তারপর ফোন আসলো যে দাদারা অলমোস্ট পৌঁছে গেছে। তো আমরা তারপর চটজলদি ওখানে গেলাম। তো তখন দেখলাম যে দাদারা সত্যিই পৌঁছে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। যেহেতু মামার বাড়ি থেকে দাদার শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই, তো সেই জন্য প্রায় 2.5 ঘন্টা মতন তো লেগেই ছিল। আর দাদাদের শ্বশুর বাড়ি থেকে বেরোতেও একটু দেরি হয়ে গেছিলো। আফটার অল শ্বশুর বাড়িতে আসছে একটা মেয়ে, তার একটা মেন্টাল কন্ডিশন, সত্যি এই সময়টা না, মানে যাদের জীবনে আসে তারাই একমাত্র রিলেট করতে পারে, স্পেশালি মেয়েরা। এটা তো আলাদাই একটা কষ্ট, নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসা। আর বাঙালি বিয়েতে তো রিচুয়ালসের কোনো শেষ নাই, নিয়মকানুনের কোনো শেষ নেই। তো সেই জন্য যেদিন শ্বশুরবাড়ি আসে তো সেদিনও অনেক নিয়মকানুন থাকে, আশীর্বাদ থাকে, ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করা, এই সমস্ত কিছুর পরই একটা মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার জন্য রওনা দেয়। তো দাদার এখানে হাসিটা দেখতে পাচ্ছ, যে খুবই আনন্দিত হয়েছিল। তো তারপর বৌমণিদেরকে মা ইনস্ট্রাক্ট করলো যে ওখানে দুর্গা মন্দিরে গিয়ে প্রণামটা সেরে আসার জন্য। তো সেই জন্যই দাদা, বৌমণি সবাই মিলে মন্দিরে যাচ্ছিল প্রণাম করার জন্য। আর এখানে আমার মাকে দেখো, মায়ের সাথে সাথে আমরাও যাচ্ছিলাম দাদা আর বৌদির সাথে ঠাকুর মন্দিরে। তো দাদা আর বৌমণি এখানে প্রণাম টনাম শেষ করে এবার যাবে যে মামাদের যেখানে আদি বাড়ি, তো সেখানে প্রণাম করতে, মানে বাস্তু ভিটে। তো সেখানে গিয়ে প্রণাম করতে, ওখানেও ঠাকুর আছে মামাদের। তো সেই জন্য তো সেটার জন্যই এখানে সমস্ত কিছু রিচুয়ালস এগুলো কিছু শেষ টেস করে দিয়ে ওরা ওখানে যাওয়ার জন্য রওনা হয়েছিল। তো যেহেতু বেলাটা অনেকটাই গড়িয়ে গেছিলো আর বৌমণিরও শরীরটা খুব একটা ভালো ছিল না, এতটা রাস্তা ট্রাভেল করে এসেছে, তো প্রচণ্ড স্ট্রেস ছিল আর টায়ার্ডও ছিল, কেননা আগের দিনকে অনেক রাত্রে ওদের বিয়ের লগ্ন ছিল। তো সেই সমস্তর জন্য মায়েরা একটু তাড়াও দিচ্ছিল যে তোরা অনেকটাই লেট করে ফেললি, এরপর পরবর্তী রিচুয়ালসগুলো একটু তাড়াতাড়ি কর, নাহলে মেয়েটা রেস্ট পাবে না। রাত্রেবেলাতেই সেদিনেই ছিল রিসেপশন। তো সেই উদ্দেশ্যেই এখানে দাদা একটু আলোচনা করে নিচ্ছে যে কিভাবে যাওয়া যায়, মানে শর্ট রাস্তা ধরে। তো সেই উদ্দেশ্যেই ওরা রওনা দিয়েছিল মামাদের বাস্তুভিটেতে যাওয়ার জন্য। তো তারপর এখানে মা শারদার মন্দিরেও ওরা প্রণাম করে নিচ্ছিল, কেননা আশ্রমে এসেছে আর রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম করবে না, মা শারদাকে প্রণাম করবে না, স্বামী বিবেকানন্দকে স্মরণ করবে না, এটা কি আর হতে পারে বলো? তো ওনাদের আদর্শ মেনেই তো আমাদেরকে চলতে হবে, তাই না? আর এখানে আমার মা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিল যে কতক্ষণে দাদারা এই সমস্ত প্রণাম এই সমস্ত কিছু শেষ করে আসবে। তো দাদা বৌমণি অ্যাজ ইউজুয়াল এই সমস্ত কিছু রিচুয়ালস এই আশ্রমে শেষ করে গাড়িতে উঠেই গেছিলো, আর আমরা হেঁটে হেঁটে বাজনা দাদাদের সাথে আমরা যাচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ যে আমরা ফাইনালি দাদাদের পুরনো বাড়িটাতে যাওয়ার জন্য এখানে গেছি। আর গ্রামের ভিতর দিকে অনেকটাই রাস্তা ছিল, মানে মামারা যেখানে থাকে এখন, তো সেখান থেকে গ্রামের ভিতরে যে
থেকে বাড়িটা সেটা অনেকটাই ডিস্টেন্স। তো সেই জন্য বৌমনি আর দাদা এই সমস্ত কিছু প্রণাম শেষ করে এরকম ফাইনালি মামার বাড়িতে চলে এসেছে। মামার বাড়ি মানে এখন যেটা বলছি যেখানে দাদারা থাকে সেই বাড়িটার কথা। তো সবাই তো নতুন বউকে দেখে খুব আপ্লুত, ভীষণ আনন্দিত যে বউ এসেছে, বউ এসেছে। তো তোমরা সবাই জানো যে আমাদের বাঙালি বিয়েতে নতুন বউ যখন বাড়িতে প্রবেশ করে, মানে তার যখন নতুন বাড়িতে প্রবেশ ঘটে, তখন তার একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। সবার মধ্যে যেন চলে যে এই দেখো বউ এসেছে। তো এখানে নতুন বউয়ের একটু পরিচর্যা করে নিচ্ছে, যে নতুন বউ এত দূর থেকে এসেছে প্রচণ্ড স্ট্রেসে। তো এখানে যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো মাসিরা সবাই মিলে করছিল। এখানে একটা ঘট নিয়ে আমপল্লব নিয়ে জলের ছিটা দিতে দিতে, মানে গঙ্গা জলের ছিটা দিতে দিতে এখানে দাদা আর বৌমণির গৃহপ্রবেশ হচ্ছে, মানে ঘরের গৃহবধূর বরণ হচ্ছে। তো বরণ এটা বলবো না, এটা গৃহপ্রবেশই বলা হয়, কেননা এরপরে ছাদনাতলাতে গিয়ে দাদা আর বৌমণিকে পাশাপাশি দাঁড়িয়ে তারপরেই বরণ হয়। এটাই আমাদের রিচুয়ালস। তো তোমাদের ওখানে কেমন কি রিচুয়ালস হয় তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর তোমাদের সাথে আমি সমস্ত রিচুয়ালসগুলো শেয়ার করব বলেই এগুলোকে ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছিলাম। তো এখানে ছাজনাতলারও নিয়মকানুন শুরু হয়ে গেছে। এখানে ননদকে নাকি এটা দিতে হয় কলসিতে 1 কলসি জল, আর বৌমণি তো সেই ভারটা নিতেই পারছিল না। আমি জানি না এই রিচুয়ালসগুলোর কি সিগনিফিকেন্স আছে, তো তোমরা অবশ্যই যদি জানে থাকো তো বলো। তো তারপর এখানে সবাই মিলে প্রদীপ হাতে তাদেরকে 7 পাক ঘুরছিল। তো এখানে মামা উলু দিচ্ছিল। আর মামারই কন্যা সে বাজাচ্ছিল শাঁখ। এতটুকু মেয়ে এত এক্সপার্ট আমি আগে কখনো দেখিনি। আর এখানে বড় মাসি বরণ করে নিচ্ছিল প্রথম, যেহেতু সবার থেকে বয়োজ্যেষ্ঠ ছিল, তো সেই জন্য বড় মাসি প্রথম বরণ করেছিল। বাবারে। আর এখানে কাম্মা বাড়িতে এসেছে বলে আমাদের খেপু সোনার আনন্দ আর শেষ নেই। দেখো কত হাসছে, আর দিদি এত জোরে জোরে শাঁখ বাজাচ্ছে সেটা দেখে ও ভাবছে যে এটা আবার কি, এটা খায় না মাথায় দেয়, সেই জন্য কত হাসি, তাই না বলো? ছোটদের একটা আলাদাই আনন্দ, ছোটোবেলার আনন্দের সাথে কোনো কিছুই হবে না, ওদের মানে আলাদাই একটা ব্যাপার থাকে। তো এখানে সবাই মিলে একটু আনন্দ করছিলাম, আর দাদা বৌদির হাতে এই সময় নোয়াটা পরিয়ে দিচ্ছিলো। এই নোয়াটাই হচ্ছে বিয়ের মানে আসল একটা জিনিস। সিঁদুরের পরে যদি কোনো কিছু স্থান দেওয়া হয় তাহলে এই নোয়াটাকে। তো এই নোয়াটা পরিয়ে দেওয়ার পরে সবাই মিলে আশীর্বাদ পর্ব শুরু করেছিল। তো মামা মামি প্রথম, যেহেতু মা বাবা হচ্ছে দাদার, তো সেই জন্য ওরাই প্রথম আশীর্বাদ করছিল। তো আশীর্বাদ করে মামিমাই এখানে একটা নোয়া বাঁধানো দিয়েছিল বৌমণিকে। তো তোমরা হয়তো শর্টে অনেকেই দেখেছো, ইউটিউবে এই ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য আমি তোমাদের কাছে গ্রেটফুল। এইভাবেই আমার পাশে থেকো। তো মামা তারপরে আশীর্বাদ করতে চলে এসেছিল। মামার আশীর্বাদ করা শেষ হয়ে গেলে আরও বাকিরা যারা বাড়িতে আছে তারাও সবাই আশীর্বাদ করবে। তো মামার আশীর্বাদ শেষ হওয়ার পর আমার মা এখানে আশীর্বাদ করছে। মায়ের আশীর্বাদের ভিডিওটা তোমরা ইনস্টাগ্রামে খুব ভালোবাসা দিয়েছো। যারা আমার ইনস্টাগ্রামটা এখনও ফলো করোনি বা ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেলে ভিডিও বানানোর ইচ্ছাটা যেন আরও বেড়ে যায়। তো মা আশীর্বাদ করে বৌমণিকে এই পলা জোড়া সেটটা দিয়েছিল। তো মাকে বললাম যে মা তুমি বৌমণির হাতে এটা পরিয়ে দাও। তো মা সেটাই করছিল, বৌমণিকে এটা পরিয়ে দিচ্ছিল। তো আমার মায়ের আশীর্বাদ করে নেওয়ার পর এখানে আমার ছোট বৌমণির যা, মানে বড় যা, আমার বড় বৌমণি এখানে আশীর্বাদ করছে, মানে দাদার হচ্ছে বৌদি। তো একমাত্র বৌদি এখানে দেওরকে আশীর্বাদ করছে আর তার ছোট যাকে আশীর্বাদ করছে। বৌমণিও আশীর্বাদ করে ছোট বৌমণিকে পলা জোড়া সেটই দিয়েছিল। তো এখানে বৌমণি দেওরকে টাকা দিল, আর এখানে তার ছোট যাকে পলা জোড়া সেট দিয়েছিল। তো সেটা কিছুতেই পরাতে পারছিল না, আর আমার ছোট বৌমণির কেয়ারিং হাজব্যান্ড সে পরেই দিচ্ছিল আর দেখছিল যে আমার বউটা লাগেনি। তো তো এইভাবেই দাদা একটু ধৈর্য ধরে ধরেই এই চুড়িটা পরিয়ে দিচ্ছিল। বিয়েটা আসলেই দুটো মানুষের মনের মিলন, মানে যদি মনের মতন কোনো একটা লাইফ পার্টনার পাওয়া যায় না, তাহলে বিয়েটার মতন পবিত্র আর কিছুই নেই। আর যদি বিয়েটা কোনো টক্সিক মানুষের সাথে হয় তাহলে তার জীবনটা একটা আলাদাই রকম কিছু হয়ে যায়। যদিও আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, এখনও এই ফেজের মধ্য দিয়ে যায়নি। তো
তো লোকমুখে যতটুকু শুনেছি সেই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে শেয়ার করলাম। তো এখানে দাদা আর বৌদিকে ঘরের ভিতরে ঢুকতে দেবে না, কেননা তারা দাদার কাছে একটা আলাদাই টাকা ডিমান্ড করেছিল যে তোকে এটা দিতে হবে, আমাদের ডিমান্ড ফুলফিল করতে হবে, তবেই বৌমণিকে নিয়ে ঘরে ঢুকতে পারবি। তো এইভাবেই পুরো দিনটা সেদিন কেটেছিল। নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দাদার রিসেপশনের ব্লগ শেয়ার করব। ততক্ষণ পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসা আমার কাছে ইন্সপিরেশনের মতন কাজ করে। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।